খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল কলকাতা সংবাদ থেকে। শুরুতেই হেডলাইন্স। বেপাত্তা নিশীথ, দলকে ভরসা জোগাতে কোচবিহারে আসছেন শুভেন্দু। বাংলায় বার্ড ফ্লু আক্রান্ত 4 বছরের শিশু, উদ্বেগ প্রকাশ হুয়ের। মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না, কড়া হুঁশিয়ারি মমতার। আবাস যোজনা নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী? জম্মু কাশ্মীরে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা, জখম 5 সেনা সহ 6। আরও বিপাকে সোহম, এবার হাইকোর্টে মামলায় ফাঁসতে চলেছেন অভিনেতা বিধায়ক। কাজে খুশি নন মমতা, প্রশাসনিক বৈঠকে মন্ত্রী সচিবদের ভৎসনা মুখ্যমন্ত্রীর। উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এখন শুনবেন বিস্তারিত খবর। ডজনখানেক গাড়ির কনভয় নিয়ে তিনি গ্রামে ঢুকলে চারিদিকে হৈ হৈ পড়ে যেত। কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানের ঘোড়া টোপে থাকা নিশীথ প্রামাণিক তখন বিজেপির হিরো। তার ভরসাতেই ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন গেরুয়া শিবিরের নেতা কর্মীরা। ভোটে হেরে যাওয়ার পর জেলা জুড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন পদ্ম সমর্থকরা। কোথাও ভাঙছে পার্টি অফিস, কোথাও বাড়ি। ভয়ে ঘর ছেড়েছেন 500-র বেশি কর্মী। একসময় যাকে সবথেকে বেশি দরকার ছিল আক্রান্ত কর্মীদের, সেই নিশীথ বেপাত্তা। ঘরছাড়া কর্মীদের মনোবল জোগাতে ব্যর্থ জেলা বিজেপি নেতৃত্ব। তাই নিশীথের বদলে আগামী শনিবার কোচবিহারে আসছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রের খবর, কয়েক ঘন্টার সফরে জেলায় আসবেন শুভেন্দু। কোচবিহার শহরে জেলা বিজেপি কার্যালয়ে আশ্রয় নেওয়া আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। তারপর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা আছে তার। জেলা নেতাদের একটি প্রতিনিধি দল নিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পরিকল্পনাও রয়েছে বিরোধী দলনেতার। তবে আগামী শনিবারই তিনি কলকাতায় ফিরে যাবেন। জেলা বিজেপি নেতা এবং বিধায়ক নিখিল রঞ্জন দের বক্তব্য, আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করা এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিরোধী দলনেতা কোচবিহারে আসছেন। সদ্য প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উধাও হয়ে যাওয়ায় কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। 2021 সালে দিনহাটা বিধানসভার উপনির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পরও গ্রামে গ্রামে বিজেপি নেতাদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছিল। সেই সময়ও বেপাত্তা ছিলেন নিশীথ। এখনকার মতো তখনও নিশীথের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল দলের অভ্যন্তরে। কিন্তু কোথায় রয়েছেন নিশীথ? জেলা বিজেপি নেতারাও তার সদুত্তর দিতে পারছেন না। কেউ বলছেন তিনি দিল্লিতে, কেউ বলছেন কলকাতায়। গেরুয়া শিবিরে কান পাতলেই শোনা যাচ্ছে সাধারণ কর্মীরা তো অনেক পরের কথা, নেতাদেরও ফোন নাকি ধরছেন না নিশীথ। সংবাদ মাধ্যমের কর্মীদের ফোনেও সাড়া দিচ্ছেন না প্রাক্তন মন্ত্রী। কিছুদিন পর সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। নিশীথের অবর্তমানে জেলায় ভরসা করার নেতার অভাব দেখা দিয়েছে। বহু স্থানীয় নেতা পালিয়ে ভিন রাজ্যে চলে গিয়েছেন। এই পরিস্থিতিতে শুভেন্দুর কোচবিহার সফর বিজেপির দলীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 98% মানুষ এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলো সবার প্রথমে দেখার জন্য। বার্ড ফ্লুর থাবা এবার বাংলায়। 4 বছর বয়সী এক শিশুর শরীরে মিলেছে H9N2 বার্ড ফ্লু ভাইরাস, যার জেরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ওই শিশুকে। এই তথ্য প্রকাশ্যে এনে উদ্বেগ প্রকাশ করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রিপোর্ট অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে প্রবল শ্বাসকষ্ট, জ্বর, পেটে ব্যথার কারণে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই জানা যায় বার্ড ফ্লু আক্রান্ত ওই শিশু। প্রাথমিকভাবে রিপোর্ট অনুযায়ী রোগীর বাড়িতে হাঁস মুরগির ফার্ম ছিল। স্বভাবত সেখান থেকে বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয় শিশুটি। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় শিশুটিকে হাসপাতালে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল। প্রায় 3 মাস ধরে চিকিৎসা চলার পর সুস্থ হয়ে ওঠে শিশুটি। যদিও শিশুটির পরিবারের বাকি কোনো সদস্যের মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি বলেই জানা গিয়েছে। তবে বিষয়টি যে যথেষ্ট উদ্বেগজনক তা অস্বীকার করছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট প্রকাশ্যে আসার পর ভারতে এই নিয়ে দ্বিতীয়বার কোনো মানব শরীরে H9N2 বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা গেল। এর আগে 2019 সালে এক ভারতীয় শরীরে এই বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছিল। প্রথমবার বিষয়টি প্রকাশ্যে আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা দেশে। 5 বছর পর ফের সেই ঘটনা প্রকাশ্যে আসায় বাড়ছে উদ্বেগ। উল্লেখ্য, চলতি মাসে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে মেক্সিকোতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে 59 বছর বয়সী ওই ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হন। এরপর কিছুদিনের মধ্যেই ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং বমি ভাব দেখা দেয়। 3 সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পরই গত 24শে এপ্রিল মৃত্যু হয় বৃদ্ধের। ভোট পর্ব মিটতেই প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন প্রশাসনিক বৈঠকে একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হয়। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে মুড়িগঙ্গার উপর সেতু নির্মাণ। প্রশাসনিক বৈঠকে পরিকাঠামোতেই নজর মুখ্যমন্ত্রীর। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না, আরও তাড়াতাড়ি কাজ করতে হবে। কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ঘাটাল মাস্টার প্ল্যান লোকসভার প্রচারেও একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী। লোকসভায় তৃতীয়বার ঘাটাল থেকে জয়ী হয়েছেন দেবের
মুখেও বারবার উঠে এসেছে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুড়িগঙ্গা সেতু নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে। খুব তাড়াতাড়ি গ্লোবাল টেন্ডার হবে মুড়িগঙ্গা সেতুর জন্য। নবান্ন সূত্রের খবর, আবাস যোজনা নিয়ে আবার সমীক্ষার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আবাস যোজনা নিয়ে টাকা দেবে রাজ্য সরকার, তালিকা তৈরি হলে আবার সমীক্ষার নির্দেশ। ডিসেম্বর থেকে আবাস যোজনার অধীনে টাকা দেবে রাজ্য, ইতিমধ্যেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত দফতরকে ফের সমীক্ষার নির্দেশ মুখ্যমন্ত্রীর। আমরা এই ভিডিওটিতে 3000 লাইক এবং 2000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর। গতকাল মঙ্গলবার গভীর রাতে ডোডায় এক সেনা ঘাঁটিতে হামলা চালায় দুষ্কৃতীরা। এই হামলায় 5 জন সেনাকর্মী ও একজন পুলিশ অফিসার জখম হয়েছেন বলে খবর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মু কাশ্মীর জোনের উচ্চপদস্থ পুলিশ অফিসার আনন্দ জৈন বলেন, গতকাল মঙ্গলবার রাতে কাঠুয়া ও ডোডায় জোড়া হামলা চালিয়েছে জঙ্গিরা। ডোডার ছত্তরকোলা এলাকায় সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। এর পাল্টা জবাব দেয় সেনাও। দুপক্ষের মধ্যে চলে গুলির লড়াই। কাঠুয়ার ঘটনায় এখনো পর্যন্ত এক জঙ্গিকে খতম করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে পাক যোগের সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন আনন্দ জৈন। তিনি জানান, বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিদের খুঁজতে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। গত 3 দিনে এ নিয়ে জম্মু কাশ্মীরে তৃতীয়বার জঙ্গি হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। দিন দুয়েক আগে জম্মুর শিবখড়ি মন্দির থেকে কাটোয়ার বৈষ্ণো দেবীর উদ্দেশ্যে যাওয়ার পথে এক তীর্থযাত্রী বোঝাই যাত্রী বাসের ওপর হামলা চালায় জঙ্গিরা। বাসটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। হামলার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এই ঘটনায় 10 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়। রবিবারের ঘটনায় ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী দল তদন্তভার গ্রহণ করেছে। আরও বিপাকে অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। বিধায়ক সোহমের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ রেস্তোরাঁ মালিক। অভিযোগ, আনিসুল এবং তার পরিবার হুমকির মুখে আছে। তাই নিজের ও পরিবারের নিরাপত্তা এবং এই ঘটনায় যথাযথ তদন্ত চেয়ে আবেদন করে মামলা করার আর্জি রেস্তোরাঁ মালিকের। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এই সপ্তাহেই শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে নিউ টাউনের সাপুরজির এলাকার একটি রেস্তোরাঁয় শুটিং চলছিল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর। সেখানে গাড়ি পার্কিং করা নিয়ে রেস্তোরাঁ মালিকের সঙ্গে কথা কাটাকাটি। তারপরে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে সোহমের বিরুদ্ধে। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাকে লাথি মারেন বিধায়ক সোহম। যদিও সোহমের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন রেস্তোরাঁ মালিক, সেই কারণে আমিও মেরেছি। এই ঘটনায় সোহম ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রেস্তোরাঁ মালিক ও কর্মীরা। পাল্টা রেস্তোরাঁর মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সোহম চক্রবর্তীও। এদিকে ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। আর রবিবারই জনপ্রতিনিধিদের নম্র হওয়ার বার্তা দেন অভিষেক। নাম না করে এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, জয় নম্র ও বিনয়ী হতে শেখায়। তৃণমূল কংগ্রেসের সকল নেতা ও সদস্যদের অনুরোধ করছি, জনগণ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তাতে ভরসা রাখুন ও সেই আস্থাকে স্বীকৃতি দিয়ে সম্মান জানান। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের আদেশের কাছে ঋণী এবং তাদের উচিত আরও দায়িত্বশীলভাবে কাজ করা। পাশাপাশি সোহম নিয়ে মুখ খোলেন দেব বলেন, সোহম অত্যন্ত বুদ্ধিমান ছেলে, আমার বন্ধুও, কিন্তু বন্ধু বলেই যে তার সবটা ভালো তেমনটা নয়। আমি যেদিনই শুনেছি সেদিনই ওকে ফোনে যা জানানোর জানিয়েছিলাম। সংবাদ মাধ্যমের সামনেও একই মত প্রকাশ করি। আমি মনে করি সোহমের ক্ষমা চাওয়া উচিত এবং নিয়ম মেনে চলা উচিত। যদিও রেস্তোরাঁ কাণ্ডে সোহমের পাশে দাঁড়িয়েছেন মদন মিত্র। তিনি মনে করেন সোহমের মতন ভালো ছেলে হয় না। যে ঘটনা ঘটিয়েছে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু এই নিয়ে এত লাফালাফি করার কিছু নেই। সোহমের বিরুদ্ধে দেবের মন্তব্য নিয়েও রীতিমতো তোপ দেগেছেন মদন মিত্র। তার দাবি, দেব সিনেমার সাংসদ, সিনেমা না করলে কোনোদিনই সাংসদ হতে পারতেন না। দেবের মতো এরকম অনেক ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যারা কেউ সাংসদ হতে পারেননি। মদন মিত্র আরও বলেন, আমি মনে করি দেবের মন্তব্য আসলে একটি দাদাগিরি, এটা ঠিক না। খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল কলকাতা সংবাদ থেকে। ফিরে আসছি পরবর্তী খবরে। শ্রমমন্ত্রী মলয় ঘটকের পারফরমেন্সে খুশি নন, তাকে আলাদা করে দেখা করতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে চা বাগান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চান বলে সূত্রের খবর। তবে শ্রম দপ্তরে কাজে যে তিনি খুশি নন তা গতকাল মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের মধ্যে হাবে ভাবেই বুঝিয়ে দিয়েছেন মমতা। লোকসভা ভোট মিটতেই গতকাল মঙ্গলবার নবান্ন সভাঘরে রাজ্যের সমস্ত দপ্তরের মন্ত্রী ও সচিব, যুগ্ম সচিব, জেলা শাসক, পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা।
সেখানে একাধিক প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে বেশ কয়েকটি দপ্তরের কাজে যে মুখ্যমন্ত্রী খুশি নন তা এদিন গোপন রাখেননি। নবান্ন সূত্রে খবর, রাজ্যের মন্ত্রী ও মাঝারি শিল্প দপ্তরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সতর্ক করেন ওই দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডাকে। বেশ কিছু খামতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি। সমবায় সচিব কৃষ্ণা গুপ্তাকেও এদিন ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। তার ঘন ঘন দিল্লি যাওয়া নিয়েও এদিন উষ্মা প্রকাশ করতে দেখা যায়। কারিগরি শিক্ষা বিভাগের কাজকর্ম নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কড়া কথা শোনান সচিব অনুপ আগরওয়ালকে। তবে প্রশংসা শোনা যায় উদ্যান পালন বিভাগের কাজ নিয়ে। সচিব সুব্রত গুপ্তকে আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত করেন। রাজ্যের কয়েকটি জায়গায় হিমঘর তৈরির ব্যাপারেও গতকাল সিদ্ধান্তের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। পেয়ারা, লিচুর মতো ফল সংরক্ষণের জন্য বারুইপুরের ফুলতলার পিয়ালি টাউনের হিমঘরের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। এদিন পঞ্চায়েত দপ্তরের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দপ্তরের সচিব পি উলগানাথানকে পুনরায় আবাসের তালিকার পুনর্মূল্যায়ন করতে বলেন। এর পাশাপাশি বেদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারের ব্যাপারেও প্রশাসনকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওভারলোডিং রুখতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে। যেখানেই হোক এই ওভারলোডিং ট্রাক বন্ধের নির্দেশ দেন। এদিকে পরিবহন দপ্তরকে আরো বেশি করে জল পরিবহনের আধুনিকীকরণে জোর দিতে বলেন মুখ্যমন্ত্রী। আসছে আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর। আজ বুধবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য সব এলাকাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে এই বছর তড়িঘড়ি প্রবেশ করেছিল বর্ষা, কিন্তু তারপর থেকে তা একই জায়গায় থমকে রয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা ক্ষীণ বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। খবরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। স্থানীয় সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।